আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার অধ্যায় নাম্বার ৬ সমবায় সমিতি। সর্বপ্রথম যেটা আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে সমবায় সমিতির তোমাদের এমসিকিউর জন্য কি কি টাইপের প্রশ্নগুলো পড়া লাগবে এবং কোন কোন টপিক অবশ্যই পড়ে যেতে হবে। সেকেন্ড হলো সিকিউর জন্য তোমার কি কি টপিক পড়া লাগবে, কারণ এখান থেকে অনেকে সিকিউ আনসার করবাই। সিকিউতে আমি আলোচনা করতেছি সর্বপ্রথম গ আর ঘ এর টাইপগুলা। ঘ নাম্বার এবং ঘ নাম্বার যখন তুমি আনসার করবা, এটার জন্য প্রতি বছর এই জায়গা থেকে কোনোবারই বাদ যায়নি। একটা টপিক থেকে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে সমবায় সমিতির প্রকারভেদ। সমবায় সমিতির প্রকারভেদ। আমি সিকিউর টাইপগুলো নিয়ে কথা কম বলবো, বিশেষ করে এমসিকিউ গুলো বেশি সলভ করবো। এখন দেখো, সমবায় সমিতির প্রকারভেদ তোমার বইয়ে তিনটা আছে, এই তিনটাই ভালো করে দেখবা। তিনটার মধ্যে সদস্যের বিচারেরটা থেকে প্রশ্ন বেশি করা হয় আর উদ্দেশ্যের ভিত্তিতে। আর ২ নম্বরে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে যে কিছু বোর্ডে ম্যাথ দেওয়া হয়। সমবায় সমিতি থেকে ২-৩টা টাইপের ম্যাথ আছে, যেটা তোমাদের মুনাফা বন্টন থেকে আসে। মুনাফা বন্টনের বিভিন্ন আইন অনুসারে বিভিন্ন ধরনের নীতি দেওয়া আছে। যেমন সঞ্চিত তহবিলে ১৫% কোথায় কত যাবে, ওই টাইপের কিছু ম্যাথ আছে, ওইখান থেকে আসতে পারে। আর ৩ নাম্বারে হচ্ছে সমবায় সমিতির কিছু নীতি আছে, এইগুলোর বাইরে আশা করি সিকিউতে প্রশ্ন এর বাইরে যাবে না। এখন দেখো, এমসিকিউ ক আর খ নাম্বার প্রশ্নের জন্য আমার কি কি পড়া লাগবে। এটার জন্য তো পুরো চ্যাপ্টার অবশ্যই পড়তে হবে, কিন্তু আমি যে কয়েকটা টপিক বলবো এগুলোর বাইরে আশা করি এমসিকিউ আসবে না। সর্বপ্রথম হচ্ছে যে সমবায় সমিতির বৈশিষ্ট্যটা একটু মাথায় রাখবা। সেকেন্ড, সমবায় সমিতির আইন, নীতি, বিধি, এই জায়গা থেকে প্রশ্ন হয়। আরো সমবায় সমিতির আরো বিভিন্ন ধরনের সাল আছে, ওগুলো আমার সবগুলো পড়া লাগবে। ৩ নাম্বার হচ্ছে সমবায় সমিতির গঠন প্রণালী, সমবায় সমিতি কিভাবে গঠন হয়, এটা পড়া লাগবে। ৪ নাম্বারে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো কি, সমবায় সমিতির মুনাফা বন্টনের নীতি। মানে মুনাফা বন্টনের জন্য বিভিন্ন ধরনের পার্সেন্টেজ আছে, কারণ এখান থেকে ম্যাথ টাইপেরও এমসিকিউ হইতে পারে ৪ নাম্বারে। এরপরে আমরা যদি ৫ নাম্বার চিন্তা করি, ৫ নাম্বারে হচ্ছে যে সমবায় সমিতির দলিল। সমবায় সমিতির দলিল। এরপরে ৬ নাম্বারে সমবায় সমিতির নীতি থেকেও এমসিকিউ আসতে পারে যদি হয়। তাহলে দেখো, আমরা সর্বপ্রথম যেটা আলোচনা করতেছি, সমবায় সমিতির আইনগুলো সম্পর্কে একবার বলতেছি। সমবায় সমিতির যত ধরনের সাল আছে, সরি এখানে আইন না বলে এটাকে আমরা সাল বলি, তাহলে বেস্ট হয়। তাহলে যত ধরনের সাল আছে, দেখো সমবায় সমিতির আমি সালগুলা এভাবেই মাথায় রাখার ট্রাই করি। শুরু হবে তোমার ১৯০৪ থেকে, এরপরে হচ্ছে যে ১৯১৮, এরপরে হচ্ছে ১৯৫৯, এরপরে হলো ১৯৮৪, এরপর হলো ২০০১, ২০০৩, ২০০৪, এভাবে মাথায় রাখবো। তাহলে আমার শুরু হয়েছে কত থেকে, ১৯০৪ থেকে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের ভারতীয় উপমহাদেশে যেটা আমরা লিখছি ১৯০৪ সাল, তাহলে ১৯০৪ সালের মধ্যে এটা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম সমবায় সমিতির আইন পাশ হয়। তাহলে সর্বপ্রথম সমবায় সমিতির আইন ভারতীয় উপমহাদেশে পাশ হয়েছিল কত সালে? ১৯০৪ সালে। কিন্তু তখন উপমহাদেশ বলার কারণটা হলো তখন তার ভারত স্বাধীন হয়নি। এরপরে ১৯১৮ সালে কলকাতা কোঅপারেটিভ সমবায় সমিতি গঠন করা হয় ১৯৫৯ সালে। এটার ডক্টর আক্তার হামিদ খান, ভালো করে মাথায় রাখবা, সর্বপ্রথম এই ১৯৫৯ সালে বর্তমানে যেটাকে আমরা বলি বাট
ওটা কিন্তু আগে ছিল, তখন তার বাংলাদেশ স্বাধীন হয় নাই, তখন পি দিয়েছিল, এটা বিবাদ যাবে। 1959 সালে করছিল, যেটা বর্তমানে বাটমে প্রতিষ্ঠিত আছে। এটা 1959 সালে কে করছে? ডক্টর আক্তার হামিদ খান। কোথায় করছে যদি প্রশ্ন হয় তাহলে বলবো কুমিল্লা। কারণ যদি তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, এখানে বলতেছি, সমবায় সমিতির জন্য জনককে যদি বলে তাহলে হচ্ছে যে রবার্ট ওয়েন। রবার্ট ওয়েন। আর রবার্ট ওয়েনকে বলা হয় আবার কর্মী ব্যবস্থাপনার জনক। সেম, বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে সমবায় সমিতির জন্য যতগুলো কাজ করছে সেগুলোর জন্য অবদান রাখছে ডক্টর আক্তার হামিদ খান। এরপরে যদি প্রশ্ন হয় সমবায় সমিতির অধ্যাদেশ কত, তাহলে সমবায় সমিতির অধ্যাদেশ হচ্ছে যে 1984 সাল। এরপরে সমবায় সমিতির আইন হলো 2001। সমবায় সমিতির নীতি জিজ্ঞেস করলে বলবা 2003। আর সমবায় সমিতির বিধিমালা হচ্ছে 2004। এই জায়গাটা একটু ভালো করে মাথায় রাখবে, সালগুলা যাতে কারো ভুল না হয়। এখন দেখো, এই লাস্টের চারটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানে আক্তার হামিদ খানেরটা একটু দেখবা, উপরে উপমহাদেশ ওই দুইটা আশা করি তোমার মনে থাকবে। এরপর আমরা যেটাতে ফোকাস দিব সেটা হচ্ছে যে সমবায় সমিতি সদস্য সংখ্যা। তাহলে দেখো, সমবায় সমিতির সদস্য সংখ্যা যদি হয়ে থাকে, সমবায় সমিতির সদস্য সংখ্যা হচ্ছে যে সর্বনিম্ন 20 জন আর সর্বোচ্চ হচ্ছে অনির্দিষ্ট। সর্বোচ্চ অনির্দিষ্ট, এটা মাথায় রাখবা। সদস্য সংখ্যার পরে যদি তোমাকে সমবায় সমিতির পরিচালক সংখ্যা জিজ্ঞেস করে, মাথায় রাখবা এটা হচ্ছে কি সদস্য, আর এটা হলো পরিচালক সংখ্যা। আমাকে প্রশ্নে কোনটা জিজ্ঞেস করছে খেয়াল রাখবা, পরিচালক নাকি সদস্য। পরিচালক সংখ্যা যদি জিজ্ঞেস করে তাহলে সমবায় সমিতির সর্বনিম্ন পরিচালক হচ্ছে 6 জন আর সর্বোচ্চ হলো 12 জন। সর্বোচ্চ হলো 12 জন। আর সদস্য সর্বনিম্ন 20, সর্বোচ্চ অনির্দিষ্ট, এটা মাথায় রাখবা। এরপরে এমসিকিউর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে সমবায় সমিতির মুনাফা বন্টন, খুবই ইম্পর্টেন্ট এটা। সমবায় সমিতির যদি তোমাকে জিজ্ঞেস করে মুনাফা বন্টন, তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি আমাদের মুনাফা হচ্ছে টোটাল 100%। এখান থেকে কিন্তু ম্যাথ আসবে, আমি ম্যাথ সলভ করবো, এখনই করব। এখন দেখো, সমবায় সমিতির যখন প্রশ্নের ক্ষেত্রে হয় মুনাফা বন্টনে, তাহলে ধরে নাও আমার মুনাফা হচ্ছে যে কত পার্সেন্ট? 100%। তাহলে এই 100% থেকে সংরক্ষিত তহবিল, সংরক্ষিত তহবিল বা সঞ্চিত তহবিল বা সঞ্চিত তহবিলে কত পার্সেন্ট যাবে? সেম, উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট যাবে? এরপরে যদি আমাদের জিজ্ঞেস করে, হ্যাঁ তাইলে দেখো, এখানে যদি বলে সংরক্ষিত তহবিলে কত পার্সেন্ট যাবে, আরেকটা হলো কি উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট যাবে, আর অন্যান্য উদ্দেশ্যে সর্বাধিক, মাথা রাখিও, সর্বাধিক কত পার্সেন্ট যাবে। এরপরে সন্দেহজনক ঋণ। সন্দেহজনক ঋণ বলতে আমরা এটাকে কুঋণও দিতে পারি, এটা একটা বোর্ডে প্রশ্নেতে কুঋণ সংক্রান্ত বলছে, এখানে কত পার্সেন্ট যাবে। আর আমার অবশিষ্ট অবশিষ্ট লভ্যাংশ কত পার্সেন্ট বন্টন থাকবে, এই কথাটা মাথায় রাখো। তাহলে দেখো আমাদের টোটাল হলো কয় পার্সেন্ট? 100%। 100%-এ সংরক্ষিত তহবিল বা সঞ্চিত তহবিলে চলে যাবে 15%। মানে এখান থেকে এটা সমবায় সমিতির আইনে বলে দিছে, 2001 সালের আইনে সমবায় সমিতির যে টাকাটা হবে ওই টাকার 15%ই নিট মুনাফার 15% সঞ্চিত তহবিলে রাখতে হবে। যেমন তোমার ধরো 1000 টাকা নিট মুনাফা হয়েছে, 1000 টাকার 15% 150 টাকা রেখেই দিতে হবে। এরপরে উন্নয়ন তহবিলের চাঁদা বলে এটাকে, উন্নয়ন তহবিলের চাঁদাতে যাবে কয় পার্সেন্ট? 3%। অন্যান্য উদ্দেশ্যে সর্বাধিক কয় পার্সেন্ট রাখতে পারবে? 10%। সন্দেহজনক ঋণ বা কুঋণের ক্ষেত্রে কয় পার্সেন্ট? 10%। তাহলে আমরা যদি এগুলো সব যোগ করি, তারপর কি করি বাদ দিই, তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট থাকে? 62% লভ্যাংশ আকারে বন্টন করা হবে সদস্যদের মধ্যে। লভ্যাংশ আকারে বন্টন করা হবে এই
সদস্যদের মধ্যে। এখন দেখো তোমার প্রশ্নের ম্যাথের টাইপগুলো অনেক ইজি হবে তুমি যদি ওই পার্সেন্ট একটু মাথায় রাখো। যেমন দেখো আমি একটা প্রশ্নে বলতেছি, ধরে নাও সমবায় সমিতিতে প্রশ্নে তোমাকে কথা বলে দিচ্ছে কিসের, নিট মুনাফা। ধরে নিলাম নিট মুনাফা হচ্ছে যে 3 লক্ষ টাকা। এখন সঞ্চিত তহবিলে বাদ দেওয়ার পর অবশিষ্ট কত টাকা থাকবে, তাহলে আমার এখান থেকে কত পার্সেন্ট ধরবা, 15%। 15% ক্যালকুলেশন করার পর এটা যেটা বাদ দিবা ওইটাই টাকা থেকে যাবে গা। অনেক সময় প্রশ্নে এভাবেও বলে দিতে পারে সঞ্চিত তহবিল এবং উন্নয়ন তহবিল এর টাকা বাদ দেওয়ার পর নিট মুনাফা দাঁড়াইলো 2,20,000 টাকা। 2,20,000 টাকা কথা বুঝবা। সঞ্চিত তহবিল 15% এবং উন্নয়ন তহবিল 3%, এটা বাদ দেওয়ার পর নিট মুনাফা দাঁড়াইছে কত টাকা, এত টাকা, 2,20,000 টাকা। এখন আমাকে জিজ্ঞেস করছে সঞ্চিত তহবিল কত, উন্নয়ন তহবিল কত প্রশ্নে। তখন তুমি আনসার করার ক্ষেত্রে খেয়াল করবা, একটু আগে বলছি তোমার নিট মুনাফা ছিল কত, 100 ধরে নাও। তাহলে সঞ্চিত তহবিল বাদ দিছো না কত পার্সেন্ট, 15। আর উন্নয়ন তহবিল বাদ দিছো কত, 3। তাহলে 100 থেকে যদি আমি 18 মাইনাস করি তাহলে আমার দাঁড়ায় কত, 82। তাহলে এখানে যে বাদ দেওয়ার পর টাকাটা বলছি, তাহলে এটাও কত, 82 না? তাহলে যেটা দেওয়া আছে এটা দিয়ে কি করছি, ভাগ করছি। আমার যদি সঞ্চিত তহবিল বের করতে হয় তাহলে কত দিয়ে গুণ করবা, 15 দিয়ে। আমাকে যদি উন্নয়ন তহবিল বের করতে বলে তাহলে কত দিয়ে গুণ করবা, 3 দিয়ে। এই টাইপের প্রশ্নগুলো তোমরা প্রশ্ন খুঁজে দেখবা, আশা করি সব প্রশ্নই পারবা। এখানে ম্যাথের প্রশ্নগুলো এত ঝামেলার নাই, জাস্ট এই 4টা মাথায় রাখবা। তাহলে আমরা কি পড়লাম এখান থেকে, ফার্স্ট অফ অল সমবায় সমিতির আইন বিধি যতগুলো সাল ছিল, এরপরে সমবায় সমিতির মুনাফা বন্টনটা পড়ছি। এখন আমরা পড়বো সমবায় সমিতির গঠন প্রণালী। দেখো যৌথ মূলধনী ব্যবসাতে গঠন প্রণালী 4টা, সমবায় সমিতিতে গঠন প্রণালী কয়টা, সেম 4টা। 1 নম্বরে হচ্ছে উদ্যোগ গ্রহণ, উদ্যোগ গ্রহণ। 2 নম্বরে হলো নিবন্ধনের জন্য আবেদন দেওয়া, নিবন্ধনের জন্য আবেদন দেওয়া, এগুলো একটু রিডিং করে নিবা সবাই, নিবন্ধনের জন্য আবেদন দেওয়া। 3 নম্বরে হলো নিবন্ধন পত্র সংগ্রহ করা। তাহলে এই সংগ্রহ করার পরেও কিন্তু ওরা কি হয়ে যাবে গা, কাজ শুরু করে দিতে পারবে। কিন্তু এখানে কার্য আরম্ভ পত্র আছে, কার্য আরম্ভ পত্র এটা মাথায় রাখবা। তাহলে নিবন্ধন পত্র সংগ্রহ করার সাথে সাথে আইন সৃষ্টি হয়। সমবায় সমিতির যেমন দেখো সর্বপ্রথম যেটা একটু মাথায় রাখতে হয়, সমবায় সমিতির প্রধান সুবিধা কি আর অসুবিধা কি, আমি এটা আলাদা পেজে লিখি। প্রশ্নতে যদি কোনো সময় করা হয় সমবায় সমিতির প্রধান সুবিধা কি এবং প্রধান অসুবিধা কি, তাহলে দেখো সুবিধার ক্ষেত্রে আমরা বলতে পারি আত্মনির্ভরশীলতা, আত্মনির্ভরশীলতা। আর প্রধান অসুবিধা, এইখানে প্রধান অসুবিধা যেটা আছে এটা তোমার যৌথ মূলধনী ব্যবসার মতোই অনেকটা। তাহলে যৌথ মূলধনী ব্যবসাতে প্রধান অসুবিধা কি, জটিল গঠন প্রণালী। আর এখানেও প্রধান অসুবিধা হচ্ছে কি, জটিল গঠন প্রণালী। এরপর যদি প্রশ্ন আসে আরেকটা জায়গা থেকে, সেটা হচ্ছে সমবায় সমিতির যেমন ধরো প্রধান দলিল হইতে পারে, সমবায় সমিতির প্রধান দলিলের নাম কি, তাহলে আমাদের সমবায় সমিতির প্রধান দলিল হচ্ছে বাইল বা উপবিধি, বাইল বা উপবিধি, এটা একটু মাথায় রাখবা। এরপরে যদি প্রশ্ন হয়, এরপর প্রশ্নটা যদি হয় সমবায় সমিতিতে শেয়ার ক্রয়ের সীমা, শেয়ার ক্রয়ের সীমা প্রশ্নের জায়গা থেকে হয়, এটা দিয়ে আবার ম্যাথও হয়, ভালো করে মাথায় রাখিও। তাহলে দেখো আমার ব্যবসাতে টোটাল 100 টাকা আছে, তাহলে 100 টাকা থেকে আমি সর্বোচ্চ 5/1 অংশ নিতে পারবো, অথবা 20% আমার শেয়ার এতটুকু ক্রয় করতে পারবে, একজন সদস্যের থেকে বেশি পার্সেন্ট করতে পারবো না। এখন ধরো তোমাকে ম্যাথ যদি বলে এখানে ধরো 80,000 টাকা আছে, অমুকে ধরো মিস্টার সি কত টাকার বা কত অংশের মালিক হইতে পারবে, কত অংশ মালিক হইতে পারবে, তাহলে
আমরা কি করব, ৮০,০০০-এর 20% যদি করি, যেটা আসবে তত পার্সেন্টে করতে পারবে, বা ৮০,০০০-কে ৫ দিয়ে ভাগ করে ১ দিয়ে কি করা, গুণ করা, একই কথা। ওইটা হলো কি শেয়ার ক্রয়ের সীমা। এখন দেখো, যদি তোমার তো শেয়ার ক্রয়ের সীমা বললাম, প্রশ্ন যদি বলে শেয়ারের মূল্য সমবায় সমিতিতে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, শেয়ারের মূল্য। এখন দেখো, সমবায় সমিতির শেয়ারের মূল্য সর্বনিম্ন, কারণ দেখো এটা যৌথ মূলধনী ব্যবসা না, এটা ধনীদের শোষণ থেকে রক্ষা পাওয়ার জন্য 1844 সালে, আমি যেমন এখানে সালের ক্ষেত্রে বলি না, যেমন 1844 সালে সর্বপ্রথম সমবায়ের সমিতি গঠন করা হয়েছিল। ওইটার কারণটা হচ্ছে যে গরিবদের শোষণ, এই ধনীদের শোষণ থেকে রক্ষা পাওয়ার জন্য। তাহলে এখানে যে শেয়ারের মূল্যটা হবে, ওই শেয়ারের মূল্যটা অনেক বেশি হবে এরকম না। এটা যৌথ মূলধনী ব্যবসা হলে আলাদা ব্যাপার। এখানে সর্বনিম্ন হচ্ছে তোমার কয় টাকা, 10 টাকা, আর সর্বোচ্চ 100 টাকা। সরি, সর্বোচ্চ হবে তোমার 500 টাকা, 100 না, 500 টাকা। তাহলে সর্বনিম্ন হচ্ছে 100 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 500 টাকা। তাহলে এটা একটু মাথায় রাখবা। এরপরে হলো আরেকটা জায়গা থেকে প্রশ্ন হইতে পারে, সেটা হচ্ছে সমবায় সমিতির সভা, সভা কিরকম হয়। এরপরে সমবায় সমিতির বিলুপ সাধন, বিলুপ সাধন। এখন দেখো, সমবায় সমিতির যদি সভা হয়, সভাটা হলো কি এজিএম বা ইজিএম। এখন এটা হওয়ার যদি হইতে হয়, তখন কিন্তু সমবায় সমিতিতে 14 দিন আগে কি দিয়ে দিতে হবে, 14 দিন পূর্বে নোটিশ দিতে হবে। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে, সমবায় সমিতিতে এজিএম হওয়ার কতদিন পূর্বে নোটিশ দিতে হয়, 14 দিন পূর্বে। আর বিলোপ সাধন হচ্ছে 2001 সালের আইনের 53 নং ধারায়, 53 নং ধারায় বিলোপ সাধনের কথা বলা হয়েছে, 53 নং ধারা, এটা মাথায় রাখবা। তাহলে দেখো, আমরা সর্বপ্রথম একবার যদি দেখে আসি আমরা কি কি পড়ছি এমসিকিউর জন্য। সমবায় সমিতির আমি বৈশিষ্ট্যটা পড়ে নাই, ওইটা একটু পড়তে পারো। সমবায় সমিতির আমি সর্বপ্রথম প্রধান উদ্দেশ্য কি, সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। সমবায় সমিতির স্লোগান কি, একতাই বল, এগুলো সবাই পারো আশা করি। এরপর আইন, নীতি, বিধি, সাল, গঠন প্রণালী, সমবায় সমিতির মুনাফা বন্টন, এটা। এরপরে হচ্ছে সমবায় সমিতির দলিল এবং সমবায় সমিতির নীতি। এই নীতিটা আমি পড়ে না, এটা সিকি এর জন্য বললে ওইখানে পাবা। তাহলে দেখো, সর্বপ্রথম আমরা আইন পড়ছি কি, সমবায় সমিতির, এখানে ধরো আরেকটা আইন আসতে পারে, সে আইন নাম মানে সমবায় সমিতি সালের মধ্যে 1844 সর্বপ্রথম সমবায় সমিতি গঠন করা হয় রসডেলে। এটা কোথায় হয়েছিল, রসডেল কোঅপারেটিভ সোসাইটি যেটা করছিল সেটা হচ্ছে যুক্তরাজ্য, না যুক্তরাজ্য, এটা মাথায় রাখিয়ে যুক্তরাজ্য। এরপরে সদস্য এখানে আমরা তাহলে 1844 সাল, এরপর 1904 সালে ভারতীয় উপমহাদেশ সমবায় সমিতি আইন হয়। সমবায় সমিতির যদি বলা হয় আন্দোলনের জনককে, তাহলে বলবা রবার্ট ওয়েন। 1918 সালে কলকাতা কোঅপারেটিভ সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সমবায় সমিতির আন্দোলনের জনক হচ্ছে যে কে, ডক্টর আক্তার হামিদ খান। উনি বার্ড প্রতিষ্ঠিত করছিল, কিন্তু এটা স্বাধীন হওয়ার পরে, এর আগে ছিল যে প্যাট। এরপরে 1984 সালে সমবায় সমিতির অধ্যাদেশ, 2001-এ হচ্ছে আইন, 2003-এ হচ্ছে নীতি, আর 2004-এ হচ্ছে বিধিমালা। এরপর আমরা পড়ছি মুনাফার অংশগুলা। মুনাফার অংশগুলো পড়ার জন্য সমবায় সমিতির সঞ্চিতি বা সংরক্ষিত তহবিলে 15%, উন্নয়ন তহবিলে 3%, অন্যান্য উদ্দেশ্যে সর্বাধিক 10%, সঞ্চিতি সন্দেহজনক ঋণ বা কুঋণে 10%। তাহলে এগুলো সব যদি আমরা যোগ করে 100 থেকে কি করি, মাইনাস করি, যেটা অবশিষ্ট থাকবে, অবশিষ্ট অংশ হচ্ছে যে 62%, লভ্যাংশ এখানে যাবে। তাহলে আমরা এখানে একটা ম্যাথ দেখছিলাম, যেমন নিট মুনাফা 3 লক্ষ টাকা দেওয়া আছে, সঞ্চিতি তহবিলে কত 15% দেওয়ার পরে অবশিষ্ট মুনাফা কত যদি জিজ্ঞেস করে, তাহলে 3 লক্ষ 15% করে 3 লক্ষ থেকে 15% মাইনাস করার পর অবশিষ্ট টাকাটা। অনেক সময় মাইনাস করার পর টাকা দিয়ে দিবে, যেটা তোমাদের অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে প্রশ্ন হয়, মানে টাকা বাদ দেওয়ার পরে আগেরটা, ওই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। জাস্ট পার্সেন্ট গুলো যোগ বিয়োগ করলে আনসার চলে আসবে। এরপরে সমবায় সমিতির গঠন প্রণালী, এরপরে সমবায় সমিতির সুবিধা, অসুবিধা, দলিল, শেয়ার ক্রয়ের সীমা, এরপরে শেয়ারের মূল্য, সভা, বিলুপ সাধন। এখন সিকিউর জন্য দেখো, প্রশ্ন যদি হয় অবশ্যই আসবে সমবায় সমিতি প্রকারভেদ,
সমবায় সমিতির প্রকারভেদ। তাহলে সমবায় সমিতির প্রকারভেদগুলোর ক্ষেত্রে আনসার যদি করতে হয়, আমার সমবায় সমিতির প্রকারভেদ আছে তিনটা। একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হলো সদস্য। তাহলে দেখো উদ্দেশ্যতে থেকে প্রশ্ন বেশি হয়, সদস্য থেকে হয়, আরেকটা তোমাদের এখান থেকে এমসিকিউ হয়, যেখানে প্রাথমিক সমবায় সমিতি আছে, এরপরে কেন্দ্রীয়, এরপর জাতীয়, এরপর মিশ্র সমবায় সমিতি, এই তিনটা থেকে হয়। তাহলে উদ্দেশ্যের বিচারে, সদস্যদের বিচারে এখান থেকে তোমার 3 বা 4টা বেশি ইম্পর্টেন্ট আছে। যেমন আমরা যদি বলি সদস্যদের বিচারের কি কি আছে, বিক্রেতা সমবায় সমিতি, এরপরে এই উৎপাদন সমবায় সমিতি, এই জায়গায় এখান থেকে ধরো ভোক্তা বিক্রয় সমবায় সমিতি, তারপরে ভোক্তা সমবায় সমিতি, ওই জায়গার প্রশ্নগুলো একটু বেশি করে দেখবা। সংগঠন বিচারে তাহলে প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতি, মিশ্র সমবায় সমিতি। তাহলে প্রাথমিক সমবায় সমিতিতে ওই যে 20 থেকে অনির্দিষ্ট দিয়ে সংগঠন হবে, প্রাথমিকের 10টা মিলে কি হয় কেন্দ্রীয় সমবায় সমিতি, আবার কেন্দ্রীয় 10টা মিলে কি জাতীয়, আর মিশ্র সমবায় সমিতিটা হয় অনেকটা বহুমুখীর মতো। তাহলে ওদের সমন্বয়ে গঠন করা হয় কোনটা, মিশ্র সমবায় সমিতি। এখানে 3-4 ধরনের হয়ে থাকে। এর বাইরে আশা করি তোমাদের কোনো প্রশ্ন আসবে না। বোর্ড প্রশ্ন কিন্তু অবশ্যই সবার সলভ করা লাগবে। আল্লাহ হাফেজ।